ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটিকে দেখলে দেখাবে, দেখুন নিফটি আজকের দিনে 1%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কালকে দেখেছিলাম 2%-এর ওপরে, আজকে 1%-এর ওপরে। কালকে আমি ডিটেলস আলোচনা করেছিলাম নিফটি পড়ার পিছনে কারণ। স্যার আজকে ওপেন হয়েছে নেগেটিভ, সেখান থেকে কিছুটা কামব্যাক কিন্তু করার চেষ্টা করেছে নিফটি। অবশেষে নিফটি পড়েছে হঠাৎ করে, মোটামুটি বলতে পারেন সেকেন্ড হাফে নিফটি কেন পড়লো আর পড়েছে, দেখুন পড়েছে মানে একদম 1%-এর ওপরে পড়েছে এবং মেজর যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে কিন্তু ব্রেক করেছে, অর্থাৎ 25,000 নিফটির কাছে কিন্তু একটা মেজর সাপোর্ট ছিল, তো সেই সাপোর্ট ব্রেক করে তার নিচে চলে এসছে। এখন দেখার বিষয় যে আজকে ক্লোজিং কোন জায়গায় দেয়। যদি 25,000কে হোল্ড করে তাহলে একটা বলতে পারেন যে মন্ডেতে একটা মুভমেন্ট দেখতে পারে, কারণ 25,000 হচ্ছে সে একটা বড় সাপোর্টের কাজ করছিল। তো আমরা দেখতে পারবো যে নিফটি হাই মেরেছিল, কত হাই মেরেছে 26,277, সেখান থেকে অনেকটা নিচে এসছে। নিচে আসার পিছনে মেন কারণ বলতে পারেন মিডল ইস্টের টেনশন, যে ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ তাদের সাথে তো চলছিলই, এখন কিন্তু ইরানের সাথেও একটা দ্বন্দ্ব চলছে, যেখানে আমরা দেখেছি যে ইরান অ্যাটাক করেছে, মিসাইল অ্যাটাক কিসের ওপর, ইসরায়েলের ওপরে। তো ইরানের যে বলতে পারেন মেন নেতা, তার কাছ থেকে একটা কিন্তু স্পিচ পাওয়া গেছে, চলুন সেটা একটু দেখে নিই। দেখুন স্পিচটা কি, মাস্ট ডিফেট কমন এনিমি, ইরান লিডারকে খামেনেই মেসেজ দিয়েছে টু মুসলিম নেশন, কিসের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। তো এই জায়গায় কিন্তু বলতে পারেন যে মুসলিম নেশনগুলোকে কিন্তু ভরকানোর একটা চেষ্টা চলছে, কার দ্বারা, ইরানের লিডারের দ্বারা, নাম কি, খামেনেই, যেটা কিন্তু মিডল ইস্টের টেনশনকে আরও বাড়াতে পারে। স্যার যখনই মিডল ইস্টের টেনশন বাড়ে না, তখনই কিন্তু অয়েলের প্রাইস বেড়ে যায়, অর্থাৎ ক্রুড অয়েলকে দেখলে দেখাবে যেটা 70-এর নিচে চলে এসেছিলো সেটা এখন কিন্তু 78-এ ট্রেড করছে। এবং যদি এইভাবে কন্টিনিউ চলতে থাকে যুদ্ধ, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আরও উপরে উঠতে পারে, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু একটা খারাপ নিউজ, যেখানে আমরা কতটা, প্রায় 80 থেকে 85% কিন্তু কী করি, তেল পারচেস করি বিদেশ থেকে। তো যদি তেলের দাম এরকমভাবে বাড়তে থাকে, তাহলে কিন্তু এক্সট্রা পে করতে হবে, এবং এক্সট্রা পে করা মানে বলতে পারেন আমাদের ইনফ্লেশন বাড়বে, কারণ তেলের দামের বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের ইনফ্লেশনও বাড়তে থাকবে, সব কিছুর দাম বাড়বে, যার ফলে ইন্ডিয়ান ইকোনমির জন্য কিন্তু খারাপ হবে। তো এটাও একটা কারণ বলতে পারেন। মূলত এইসব কারণেই কিন্তু আমাদের নিফটি এরকমভাবে পড়ছে, যেখানে এখন দেখতে পারবো যে 3:09 আমি যখন ভিডিওটা শ্যুট করছি, তখন কিন্তু নিফটি আবার 25,000-এর ওপরে এসছে। তো যেটা বলছিলাম, এটা কিন্তু একটা বলতে পারেন ব্যাপক বড় সাপোর্ট। তো এবার কি করবেন, দেখুন স্যার মার্কেট কিন্তু এখানেই শেষ নয়, এরকম টেনশন আগেও এসেছিল, ভবিষ্যতেও আসবে বা এখন চলছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, মার্কেট পড়েছিল, ক্রুড অয়েলের দাম ব্যাপক পরিমাণে বেড়েছিল। তো মার্কেট কি শেষ হয়ে গেছে? মার্কেট ঠিক তার জায়গায় কিন্তু আবার চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম টেনশন মাঝে মাঝে আসি, তাই বলে এই নয় যে আমরা মার্কেট ছেড়ে দেবো বা মার্কেট এখান থেকে শেষ হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তো স্যার কিছুটা ওয়েট করুন, মার্কেট এখানে আপনাকে সুযোগ দিচ্ছে, ভালো ভালো স্টকগুলো অনেক কম প্রাইসে আসছে, যেখানে ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই সেই কোম্পানিগুলোর মধ্যে। তো এইটাই সুযোগ বাই করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন এবং ভালো ভালো স্টকগুলোকে পিক করুন, ওয়াচ লিস্টে রাখুন। কারণ আমরা দেখেছিলাম যে ক্রুড অয়েলের কোনো এক সময় দাম কিন্তু 140-এ চলে গেছিল, সেখান থেকে হাফ হয়ে গেছে, হাফ হয়ে গিয়ে 70-এর নিচে চলে এসেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট এখান থেকে আবার কামব্যাক করবে, যেখানে আমরা কোভিডেও দেখেছিলাম যে কোভিডে মার্কেট 7,500-এ চলে এসেছিল। তো কোভিডের সেই সময় 7,500-এ যখন মার্কেট এসেছিলো, তখন আমরা সবাই ভেবেছিলাম মার্কেট হয়তো এখান থেকে আরও পড়বে, কিন্তু মার্কেট সেখান থেকে কিন্তু রিভার্সে উঠে 26,000 ক্রস করে গেছিলো। তো স্যার বলার এটাই বিষয়, এটা হচ্ছে মার্কেটের নিয়ম, যে কখনো উঠবে তো কখনো পড়বে, আর যখন পড়বে তখন অপরচুনিটি খুঁজতে হবে। বাজাজ স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা পজিটিভ ট্রেড করছে এই মার্কেটে মিনস মার্কেট যেখানে এতটা পড়েছে এই কোম্পানিটা কিন্তু পজিটিভ ট্রেড করছে 0.30%।
লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 30%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ এই কোম্পানিটা কিন্তু একটা ব্যাপক বড় কর্পোরেট অ্যাকশন দিতে চলেছিল, যেখানে বোর্ড মিটিং কন্ডাক্ট করার কথা ছিল। তো মিটিং কন্ডাক্ট হয়ে গেছে, যে নিউজটা আমরা এক্সপেক্ট করছিলাম সেই নিউজটা চলে এসছে। তো চলুন দেখে নিই কোন নিউজের আশায় ছিলাম এবং সেটা চলে এসছে। দেখুন স্যার, কোম্পানি 3টে বোনাস শেয়ার দিতে চলেছে ফর 1, অর্থাৎ একটার বদলে 3টে শেয়ার দিতে চলেছে, অর্থাৎ 3:1 কিন্তু কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে। যেটা মিটিং কন্ডাক্ট হওয়ার কথা ছিল বোর্ডের, সেই মিটিং কন্ডাক্ট হয়ে গেছে এবং মিটিংয়ে কিন্তু বোর্ড সেটাই বলতে পারেন ডিক্লেয়ার করেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কোম্পানি উইল ইস্যু 3 ফ্রি শেয়ার, অর্থাৎ 3টে ফ্রি শেয়ার পেতে চলেছেন ফর এভরি 1 শেয়ার হোল্ডার। তো একজন শেয়ার হোল্ডার যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু 3টে শেয়ার পেতে চলেছে। তো এই প্রসেসটা কতদিনের মধ্যে কমপ্লিট করবে? কোম্পানি জানিয়ে দিয়েছে 2রা ডিসেম্বরের আগে, বিফোর ডিসেম্বর 2024, তার আগে কিন্তু এই বোনাসটা তারা কমপ্লিট করবে। তো এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি লাস্ট 1 মাসের দেখলে দেখাবে কোম্পানিটা 56% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 6 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 173% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 200% রিটার্ন দিয়েছে, অর্থাৎ 1 বছরে কোম্পানিটা 3 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। তো সেরকমই কোম্পানি এখান থেকে কিন্তু ডিসকাউন্টে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ 3:1, একটার বদলে 3টে, মানে এই প্রাইসটাকে কিন্তু ডিভাইডেড করে দেবেন 3 দিয়ে, যা হবে সেই প্রাইসে কোম্পানিটা কিন্তু নামতে চলেছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, বা এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা এখন চিন্তাভাবনাও করতে পারেন, কারণ এখান থেকে কিন্তু ভালো একটা পজিশনাল ট্রেডিং দেখা যেতে পারে, বা ভালো পজিশনাল ট্রেডিংয়ে কিন্তু ভালো একটা প্রফিট দেখা যেতে পারে। স্যার, এইচডিএফসি ব্যাঙ্ক ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাঙ্ক অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। তো ব্যাঙ্কটা দেখলে দেখা যাবে, দেখুন মার্কেট ক্যাপ কত, 12.5 লাখ কারোরের ওপরে হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো আজকের দিনে যেহেতু মার্কেট নেগেটিভ রিয়াক্ট দেখাচ্ছে, এই কোম্পানিটাও পড়েছে 1.31%। যেখানে এই ব্যাঙ্কটা কিন্তু আমি সবসময় বলি, যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করেন তারা কিন্তু এই ব্যাঙ্কটাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, একদম বাই করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি। তো দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, অনলি ফর 8% রিটার্ন দিয়েছে। লাস্ট 5 বছরে খুব ভালো একটা রিটার্ন কোম্পানি বানিয়ে দেয়নি, অনলি ফর 39% রিটার্ন দিয়েছে। আমরা যদি দেখি তাহলে 2021-এর পর থেকেই কোম্পানিটা কিন্তু কনসলিডেট করার পিছনে কারণ এই ব্যাঙ্কটা এবং এইচডিএফসি লিমিটেড, এই দুটো কোম্পানি মার্জার। তো মার্জার হওয়ার পরে কিন্তু আউটফ্লো হয়েছে কোথা থেকে, কারণ দুটো কোম্পানি ইন্ডেক্সের পার্ট ছিল এবং প্রচুর ইন্ডেক্স ফান্ড ছিল, যেই কোম্পানিগুলোর কিন্তু ইন্ডেক্স ফান্ডগুলোর কি এই দুটো কোম্পানিতে এক্সপোজার ছিল। তো যেহেতু দুটো মার্জ হয়ে গেছে, তখন কিন্তু আউটফ্লো দেখা গেছে এইচডিএফসি ব্যাঙ্ক থেকে, যার জন্য কিন্তু সেটার ইম্প্যাক্ট হিসেবে এই কোম্পানিটা এরকম পারফরমেন্স দেখিয়েছে। তো বলতে পারেন এখন আন্ডার ভ্যালু রয়েছে এই কোম্পানিটা। তো স্যার, এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা কি সেটা একটু দেখি। এই নিউজটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? MSCI ইন্ডেক্স দেখে, যেখানে এইচডিএফসি ব্যাঙ্কে নিয়ে বলা হচ্ছে গিয়ে কি, যে ইনফ্লো হতে পারে কত, $1.8 বিলিয়ন। কোথায়? ইন নভেম্বরে। তো নভেম্বরে কিন্তু MSCI ইন্ডেক্সের মাধ্যমে $1.8 বিলিয়ন ইনফ্লো হতে পারে এইচডিএফসি ব্যাঙ্কে। MSCIটা কি? মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল, সেটা কি বলা হচ্ছে MSCI ইন্ডেক্স। তো MSCI ইন্ডেক্সে কোনো কোম্পানির স্থান পাওয়া মানে সেই কোম্পানিটা কিন্তু সারা ওয়ার্ল্ডের চোখের সামনে চলে আসা বলতে পারেন। তো এইচডিএফসি ব্যাঙ্ক MSCI ইন্ডেক্সের একটা পার্ট, যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যে কিন্তু $1.8 বিলিয়ন একটা ইনফ্লো নভেম্বরে আসতে পারে, সেটাই জানাচ্ছে কে MSCI নয়, সেটা জানাচ্ছে কে নুভামা, অ্যাকর্ডিং টু দ্য নুভামা। তো নুভামা হচ্ছে কি দিগ্গজ ব্রোকিং হাউস। তো স্যার, ব্যাঙ্কটা ভালো ব্যাঙ্ক, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট ব্যাঙ্ক। তো এই ব্যাঙ্কটা আপনি রাডারে রাখতে পারেন, এতদিন ধরে আন্ডার ভ্যালু চলছে, তো এখান থেকে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভালো সময় আসতে চলেছে। স্যার, এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট, তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 4%-এর ওপরে পড়েছে, কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 5%-এর নিচে চলে গেছিলো। তো যাওয়ার পিছনে কারণ কি? কারণ কোম্পানিটার Q2 এর একটা আপডেট পাওয়া যাচ্ছে, বা বলতে পারেন ট্রেলার পাওয়া যাচ্ছে, যেটা Q2 এর ফাইনাল রেজাল্ট কিন্তু আমরা Q2 এর রেজাল্টের দিনই পাবো। তো চলুন আপডেট যেটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন ডিমার্ট আজকে কোনো এক সময় 5% মতন পড়েছিল এবং 3 মান্থের লোয়ে চলে এসেছিলো। আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে
Q2 এর বিজনেস আপডেট। তো চলুন আপডেটটা কী বলছে সেটা একটু দেখে নিই। তো আমরা যদি দেখি তাহলে রেভিনিউ বলছে স্ট্যান্ডার্ড লোন রেভিনিউ দেখলে দেখাবে কত 14,050.32 কারোর, যেটা এক বছর আগে কত ছিল 12,307। তো দেখলে দেখা যাচ্ছে রেভিনিউ যেটা স্ট্যান্ডার্ড লোন সেটা কিন্তু 14.2% বেড়েছে। তাহলে এখানে তো বাড়ার খবর শোনা যাচ্ছে, অর্থাৎ রেভিনিউ বেড়েছে, বলতে পারেন কোম্পানির বিজনেস বেড়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের কোয়ার্টারে, যেটা 30শে সেপ্টেম্বর শেষ হয়েছে, সেখানে টোটাল নাম্বার অফ স্টোর ওপেন হয়েছে কত 377, অর্থাৎ কোম্পানি অনেকগুলো স্টোরও ওপেন করেছে। দেখুন এটা হচ্ছে একটা ছোটোখাটো আপডেট, যেখানে আমরা কিন্তু টোটাল প্রফিটেবিলিটি কী হয়েছে ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, সেগুলো কিন্তু রেজাল্টের দিনই জানতে হবে। তারপর আপাতত যা দেখা যাচ্ছে সেটা দেখলে দেখা যাচ্ছে কোম্পানির রেভিনিউ ভালো করেছে, তো খরচা কতটা কন্ট্রোল করেছে তার উপর কিন্তু কোম্পানির প্রফিটটা ডিপেন্ড করছে, তো সেটা আমরা সেদিনকেই জানতে পারবো। তো এই আপডেট যে ডিক্লেয়ার হয়েছে তার বেসিসে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউসগুলো বিভিন্ন রকম আপডেট দিচ্ছে, চলুন সেটা একটু দেখে নিই। দেখুন গ্লোবাল ব্রোকিং হাউস সিটি তারা মেনটেন রেখেছে কি সেল কল, তো দেখলে দেখা যাচ্ছে তারা কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে বলছে কত অনেকটা নিচে আসতে পারে, তো 14.2% রেভিনিউ গ্রোথ দেখিয়েছে। তার সত্ত্বেও কিন্তু তারা বলছে যে সিটি যে এস্টিমেট করেছে সেটা বিট করতে পারেনি, অর্থাৎ সিটি এস্টিমেট করেছে 19% গ্রোথ হতে পারে, তো সেখানে কিন্তু 14.2, তার জন্য সিটি কী করেছে সেল রেটিং দিয়েছে এবং টার্গেট দিয়েছে কত 3,350। গোল্ডম্যান স্যাক তারাও কিন্তু সেল রেটিং দিয়েছে এবং টার্গেট দিয়েছে কত 4,050। তো মূলত এই কারণেই কিন্তু কোম্পানিটা এতটা নিচে পড়েছে। দেখুন স্যার, কোনো ব্রোকিং হাউস কোনো আপডেট দিচ্ছে মানে এই নয় কোম্পানির বিজনেস শেষ হয়ে গেছে। আপনি আগে দেখুন কোম্পানি বিজনেস কী করছে এবং বিজনেসের দম আছে নাকি। এই কোম্পানিটা যা বিজনেস করছে বিজনেসের দম আছে এবং খুব গুছিয়ে বিজনেস করছে রিটেল সেগমেন্টে। তো এই কোম্পানিটা হয়তো সাময়িকক্ষণে যে মার্কেট প্রেশার আছে তার জন্যও পড়তে পারে, বা ব্রোকিং হাউসগুলো নেগেটিভ মুভমেন্টের কথা বলছে তার জন্যও পড়তে পারে, তাই বলে এই নয় যে কোম্পানির বিজনেস শেষ হয়ে গেছে। লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন বা আপনি আপনার রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করে তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে যে চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।